Hello and welcome to another video of Career Map Online YouTube channel. আমাদের motto selection is addiction. তো আমাদের যে miscellaneous 2024 যেটা 2023 এ তোমরা ফর্ম ফিল আপ করেছিলে তাকে সামনে রেখে মোটামুটি আমরা বেশ কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সাজিয়েছি টপিক ওয়াইজ। আমাদের যে সিরিজটা অলরেডি চলছে, অনগোয়িং রয়েছে, তো সেই সিরিজে আজকের আমাদের ডিসকাশন থাকবে শুধুমাত্র পিএসসি ওরিয়েন্টেড কিছু সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোশ্চেন থেকে। তোমরা জানো মিসলেনিয়াসে তোমাদের কিন্তু প্রায় তোমাদের যে জেনারেল স্টাডিজ যে পোর্শনটুকু করতে হবে তার মধ্যে কিন্তু 20 থেকে 25 নম্বরের কাছাকাছি কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে শুধুমাত্র আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। এবং এখানে যে সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে পার্টটুকু থাকে সেটা যথেষ্ট অ্যাডভান্স লেভেলেরই হয়। তো সেই কারণে আমরা পিএসসির যে বিগত বছরের পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো থেকে 25টা করে কোয়েশ্চেন নিয়ে আমরা একটা করে ভিডিও তোমাদের জন্য আনবো। প্রত্যেকটা ভিডিওতে আমরা পিএসসি প্রিভিয়াস ইয়ারের 25টা করে কোয়েশ্চেন্স অ্যানালিসিস করবো, আলোচনা করবো। ঠিক যেরকমভাবে আমরা পিওয়াইকিউ তোমাদের সলভ করতে বলি সেভাবেই আমরা করতে থাকবো এগুলো। এবং পিওয়াইকিউগুলোর মধ্যে আমাদের কিন্তু যে মানে শুধু যে তোমাদের কোয়েশ্চেন অ্যান্সারগুলো বলে দেবো তা নয়, তার পাশাপাশি ওদের রিলেটেড যে ডেটাগুলো আমরা চেষ্টা করবো সেই ডেটাগুলো তোমাদের দেওয়ার। তো তোমরা দেখতে থাকো এটা। তো আমরা আজকের এই সিরিজের প্রথম কোয়েশ্চেন দিয়ে স্টার্ট করি। আজকের 25টা কোয়েশ্চেনের আমাদের ভিডিও থাকবে, ঠিক আছে। তো স্টার্ট করা যাক। আজকের কোয়েশ্চেন সেটটাতে বায়োলজির পোর্শনটা একটু তোমরা বেশি পাবে, তো ভালো করে যাদের বায়োলজি মোটামুটি একবার পড়া হয়ে গেছে তারা কিন্তু দেখতে পারো এটা খুব ভালো, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত ফর রিভিশনস। যাদের তৈরিও নেই তারাও দেখে নিতে পারো, কারণ ইনফরমেশন ওয়ান লাইনার এগুলো যদি তোমরা নোট করে নাও পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তোমাদের এগুলো খুব কাজে দেবে, ঠিক আছে। তো প্রথমে আমরা দেখ কোয়েশ্চেন নাম্বার 1, গ্রাব ইজ দ্য লার্ভা অফ, ঠিক আছে। গ্রাব লার্ভা কাকে বলা হয়? তো এখানে সঠিক উত্তরটা আগে আমি বলে দিই, তারপরে তোমাদের এর ডিটেলস এক্সপ্লেনেশনে এর মাল্টি ডাইমেনশনাল এক্সপ্লেনেশন আমরা দেখব। তো গ্রাব হচ্ছে বিটলসের লার্ভাকে বলা হচ্ছে গ্রাব লার্ভা, ঠিক আছে। তো লার্ভা বেসিক্যালি কি, প্রত্যেকটা যে অর্গানিজমস থাকে বিশেষ করে ইনসেক্টস বা একটু লোয়ার লেভেল অর্গানিজমস যেগুলো প্রাণীদের মধ্যে ধরো যারা একটু নিচু স্তরে আছে তাদের ক্ষেত্রে যেটা হয় কি, তাদের গ্রোথ যেটা তার কতগুলো স্টেজ রয়েছে। যেমন তাদের একদম ফার্স্ট যেটা স্টার্ট হচ্ছে তাদের এগ, প্রত্যেকেই থাকে এগস এর মধ্যে। এগস থেকে যে পার্টটা বেরিয়ে আসে তাকে বলা হচ্ছে লার্ভা। এই লার্ভা থেকে আস্তে আস্তে যখন একটা অ্যাডাল্ট অর্গানিজমে ওরা কনভার্ট করবে সেই জার্নিটার মধ্যে আরেকটা স্টেজ থাকে কারো কারো ক্ষেত্রে, যেটাকে বলা হয় পিউপা, অ্যান্ড দেন সেখান থেকে আসে অ্যাডাল্ট স্টেজ। তো কি কি দেখলাম এদের লাইফ সাইকেলে? এগ, তারপরে থাকে লার্ভা, তারপরে থাকে পিউপা, এন্ড দেন ফাইনালি আসছে অ্যাডাল্ট অর্গানিজমস। তো এগ থেকে লার্ভা, লার্ভা থেকে পিউপা, পিউপা থেকে অ্যাডাল্ট অর্গানিজমস, দেন অ্যাডাল্ট থেকে এগেন এগস তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে এন্টায়ার লাইফ সাইকেলস। এবং এই যে পুরো প্রসেসটাতে ওদের বডি স্ট্রাকচারালি যে চেঞ্জ হয় সেই চেঞ্জেসটাকে বলা হয় মেটামরফোসিস। মেটামরফোসিস, ঠিক আছে। সাধারণত তোমরা খুব ভালো একটা উদাহরণ যদি দেওয়া যায়, যেটা তোমরা সকলেই জানো, সেটা হচ্ছে প্রজাপতির উদাহরণ দেওয়া যায়। প্রজাপতির ডিম থেকে আসে যে ওদের লার্ভা, সেটাকে বলা হয় শুঁয়োপোকা। শুঁয়োপোকা থেকে আসে ওদের পিউপা, যেটাকে আমরা কোকুন বা গুটি বলে থাকি। এবং সেই পিউপার ভিতর থেকে যখন ওই শুঁয়োপোকাটা টোটালি মেটামরফোসিস হয়ে, কি লেভেলের মেটামরফোসিস হয় তোমরা বুঝতে পারছো, ওই শুঁয়োপোকাটা পরিণত হচ্ছে ওইরকম সুন্দর একটা প্রজাপতিতে, এবং তারপরে এই প্রজাপতি তৈরি হয় অ্যাডাল্ট। এবং এই যে চেঞ্জেস যেটা হলো এটাকে বলা হচ্ছে মেটামরফোসিস। তো এক্ষেত্রে আমাদের গ্রাব হচ্ছে কার লার্ভা? গ্রাব হচ্ছে বিটলসের লার্ভা, ঠিক আছে। গ্রাব ছাড়াও এখানে আমাদের ইনসেক্টসেরও লার্ভা থাকে, বাকি যে বিটলস ছাড়া অন্যান্য যেসব ইনসেক্টসরা রয়েছে তাদেরও নিজস্ব লার্ভা প্রত্যেকেরই থাকে, ঠিক আছে। আর বাকি যেগুলো দেখতে পাচ্ছ ক্রাস্টাশিয়ার এক ধরনের লার্ভা আছে, যে লার্ভাটাকে বলা হয় নপ্লিয়াস লার্ভা বলে এক ধরনের লার্ভা আছে ওদের। তারপরে মেটাজোয়া লার্ভা রয়েছে, ঠিক আছে। মেটানপ্লিয়াস নামে এদের এক ধরনের লার্ভা রয়েছে ক্রাস্টাশিয়াদের, ঠিক আছে। স্পঞ্জের যে লার্ভা আছে, স্পঞ্জে সাধারণত দু ধরনের লার্ভা দেখতে পাওয়া যায়, একটাকে বলা হয় প্যারেনকাইমেলা লার্ভা এবং আরেকটাকে বলা হয় অ্যাম্ফিব্লাস্টিউলা লার্ভা, ঠিক আছে। লিখে দিচ্ছি আমি এখানে, প্যারেনকাইমেলা লার্ভা, আনাদার হচ্ছে অ্যাম্ফিব্লাস্টিউলা লার্ভা। এই দুটো টাইপের লার্ভা থাকে হচ্ছে স্পঞ্জদের, ঠিক আছে। এই
তো এই পয়েন্টগুলো একটু মাথায় রেখে দাও। এইগুলো হচ্ছে আমাদের লার্ভা রিলেটেড সমস্ত তথ্য। চলে যাই আমরা পরের প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 2-তে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অ্যানিমাল ফাইলাম ইজ লেটেস্ট বাই ডিসকভারি? ঠিক আছে, পোগোনোফোরা, তারপরে আসছে কাইনোরিনচা, লরিসিফেরা অ্যান্ড টিনোফোরা। ঠিক আছে, তো এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে এখনো পর্যন্ত লেটেস্ট ডিসকভারি যেটা রয়েছে সেটা হচ্ছে লরিসিফেরা। মনে রাখবে 1983 সালে 1983-তে লরিসিফেরা ডিসকভার হয়। একদম ক্যারেক্টারিস্টিক্স ওয়াইজ যদি দেখি এরা একেবারে মাইক্রোস্কোপিক হবে, এরা মাইক্রোস্কোপিক হয়। এদের যদি বডিতে দেখা যায়, বডিতে বেশ কিছু স্পিকিউলস বা স্পাইনস দেখতে পাওয়া যায়, প্রায় 200টার মতো স্পাইনস দেখতে পাওয়া যায়, যেটা এদের বডিকে কভার করে থাকে। ঠিক আছে, আর কি পয়েন্ট বলা যায় এদের ক্ষেত্রে? আরেকটা যেটা এদের খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স, সেটা হচ্ছে এদের বডির যে অ্যাবডোমিনাল পার্ট থাকে, সেই অ্যাবডোমিনাল পার্টে একটা প্রোটেক্টিভ সেল থাকে। ঠিক আছে, সো অ্যাবডোমিনাল পার্টে প্রোটেক্টিভ সেল আছে। ঠিক আছে, SHELL, এক্ষেত্রে সেল মানে হচ্ছে খোলক, একটা প্রোটেক্টিভ সেল আছে। সেই এই ক্যারেক্টারিস্টিক্সগুলো মোটামুটি লরিসিফেরা দেখা যায়। এখান থেকে মেইন ইম্পর্টেন্ট পয়েন্টস তোমরা যেটা মনে রাখবে সেটা হচ্ছে এইটা, যে লরিসিফেরা কিন্তু 1983 সালে প্রথম আমাদের ডিসকভার করতে পারি। মোটামুটি এই যে ফাইলামটা যেটা দেখতে পাচ্ছ, এই ফাইলামের আন্ডারে এখনো পর্যন্ত প্রায় 40টা স্পিসিস ডিসকভার করা গেছে। ঠিক আছে, প্রায় 40টা মতো স্পিসিস লরিসিফেরার আন্ডারে ডিসকভার করা গেছে। তো আমাদের নেক্সট কোয়েশ্চেনটা কি আছে দেখা যাক। আমাদের নেক্সট কোয়েশ্চেন যেটা বলছে ম্যামালস দ্যাট লে এগস। ঠিক আছে, ম্যামালস মানে কারা? স্তন্যপায়ীরা। ঠিক আছে, তো তোমরা জানো ম্যামালসের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে তার মধ্যে একটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এরা সবাই হয় ভিভিপারাস। ঠিক আছে, এরা সবাই ভিভিপারাস হয়। ভিভিপারাস মানে এরা ডিরেক্ট সন্তানের জন্ম দেয়। ঠিক আছে, দে গিভ বার্থ টু অ্যান বেবিজ, অর একটা মানে কমপ্লিট বেবিকে তারা জন্ম দেয়। ঠিক আছে, অন্যদিকে এর আরেকটা ক্যাটাগরি আছে যাদেরকে বলা হয় ওভিপারাস। ওভিপারাস মানে দোজ হু লে এগস। ঠিক আছে, তো এদের ক্ষেত্রে এদের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে দোজ হু লে এগস। তো মোটামুটি ম্যামালস ছাড়া যারা আছে বাকি সবাই কিন্তু ওভিপারাস হয়। বার্ডস মানে এভিস, রেপটিলিয়া যারা রেপটাইলস থাকে, অ্যাম্ফিবিয়ান যারা থাকে, যারা ধরো ফিশেস যারা হয়, ঠিক আছে, বা ইনসেক্টস, এরা সবাই কম বেশি ডিম পারে। কিছু ব্যতিক্রম থাকে। ঠিক আছে, তো সেই ব্যতিক্রমগুলো বাদ দিলে তারা মোটামুটি সবাই ক্যাটেগরাইজড হচ্ছে ওভিপারাসের মধ্যে। ম্যামালসরা কিন্তু ভিভিপারাস হয়। ঠিক আছে, কারণ ম্যামালসরা ডিম পারে না, তারা সরাসরি সন্তানের জন্ম দেয়। কিন্তু এর মধ্যে দুটো ম্যামালস রয়েছে, দুটো স্পেসিফিক বলতে গেলে এই দুজনের নাম খুব মানে আসে পরীক্ষার ক্ষেত্রে যদি বলা যায়। এই দুটো ইম্পর্টেন্ট। একটা হচ্ছে একাইডনা, ঠিক আছে, আর একটা যেটা আছে সেটা হচ্ছে ডাক বিল প্ল্যাটিপাস। বাংলায় বলা হয় হংসচঞ্চু। ঠিক আছে, ডাক বিল প্ল্যাটিপাস আর একাইডনা, এই দুজন আছে। এরা ম্যামালসের সমস্ত ক্যারেক্টারিস্টিক্স আছে এদের মধ্যে, সেই জন্য এদেরকে ম্যামালসের মধ্যে রাখা হয়েছে, ম্যামালস ক্লাসের মধ্যে রাখা হয়েছে। কিন্তু এরা ডিম পারতে পারে। ঠিক আছে, এরা সরাসরি সন্তানের জন্ম দেয় না। ঠিক আছে, এবং মনে রাখবে ম্যামালস যাদেরকে বলা হচ্ছে, ম্যামালস কিন্তু কি, ম্যামালস হচ্ছে একটা ক্লাস। ঠিক আছে, সো ম্যামালস ইজ এ ক্লাস, এবং এই ক্লাস ম্যামালস বা ম্যামালিয়া ক্লাসটাকে বলা হয়। তার আন্ডারে একাইডনা আর ডাকবিল প্ল্যাটিপাস এরা হচ্ছে যারা ডিম পারে। বাকিরা কেউ কিন্তু ডিম পারে না, সরাসরি তারা সন্তানের জন্ম দেয়। ঠিক আছে, সেই জন্য তাদেরকে কি বলা হচ্ছে? ভিভিপারাস। আর যারা ডিম পারে তাদেরকে কি বলা হয়? ওভিপারাস, যেটা পাখি, সরীসৃপ সবাই যে ক্যাটাগরির মধ্যে আসছে। চলে যাই আমরা তার পরের প্রশ্ন। দ্য অ্যানিমেল গ্রুপ দ্যাট ইজ নট ফাউন্ড ইন মেরিন ওয়াটার। ঠিক আছে, কোন অ্যানিমেল গ্রুপটাকে, মেরিন ওয়াটার মানে সমুদ্রের জলের মধ্যে, কোন অ্যানিমেল গ্রুপটাকে মেরিন ওয়াটারে দেখতে পাওয়া যায় না? রেপটাইলস সমুদ্রের জলে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, রেপটাইলসের সমুদ্রের জলে আমরা দেখতে পাই। রেপটাইলসের মধ্যে মূলত কারা আসে? রেপটাইলসের মধ্যে আসবে হচ্ছে তোমার ধরো সাপ, খোপ যেগুলো আছে বিভিন্ন ধরনের, তারপরে আমাদের ব্র্যাকিশ ওয়াটার ক্রোকোডাইলস, সল্ট ওয়াটার ক্রোকোডাইলস, এরা সব রেপটাইলসের মধ্যে আসে, এদেরকে দেখা যায়। ম্যামালস যেমন হোয়েল, ডলফিন, এদেরকে তো দেখাই যায় মেরিন ওয়াটারে। ঠিক আছে, কিছু পাখি যারা মেরিন ওয়াটারের কাছাকাছি থাকে, ফর এক্সাম্পল পেঙ্গুইনস অ্যান্ড আদার্স, এরকম কিছু পাখি আছে যারা, যেমন ধরো সিগাল, এরা সমুদ্রের কাছাকাছি জায়গা থাকে। কিন্তু অ্যামফিবিয়া যারা না, এরা সমুদ্রের কাছাকাছি থাকতে পারবে না।
ঠিক আছে, অ্যাম্ফিবিয়ানদের সমুদ্রের কাছাকাছি দেখা যাবে না। তাহলে এইটা হয়ে যাবে আমাদের এক্ষেত্রে অ্যান্সার। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে, রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, অ্যাম্ফিবিয়া। ঠিক আছে, এদের ক্ষেত্রে হবে না, তার কারণ এরা অসমোটিক প্রেশারটাকে মেনটেন করতে পারবে না। এরা অসমোসিস, যেহেতু এদের স্কিন খুব ডাইলেটেড হয়, খুব পাতলা হয় এবং স্কিনের ঠিক নিচে এদের প্রচুর ব্লাড ভেসেলস থাকে, তো এরা কিন্তু কখনো সমুদ্রে বা অ্যাকোয়াটিক রিজিয়নে থাকতে পারবে না, মেরিন ওয়াটারে থাকতে পারবে না। এরা থাকবে সাধারণত ফ্রেশ ওয়াটার এরিয়াতে। নেক্সট, দ্য ডিজিজ কজড বাই দ্য ডেফিসিয়েন্সি অফ ভিটামিন বি12। ভিটামিন বি12 এর জন্য কোন ডিজিজটা হয়? ঠিক আছে, এখানে 4টে অপশন আছে, এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে পার্নিসিয়াস অ্যানিমিয়া। পার্নিসিয়াস অ্যানিমিয়া ভিটামিন বি12 এর জন্য হয়ে থাকে। ভিটামিন বি12 যার রাসায়নিক নামটা কি? সায়ানো কোবালামিন। ঠিক আছে, বা এটাকে অনেকে কোবালামিনও বলে, সায়ানোকোবালামিন বা কোবালামিন। এটা হচ্ছে ভিটামিন বি12 এর নাম। বি12 ছাড়া আরেকটা ভিটামিন রয়েছে, যেটা হচ্ছে ভিটামিন বি9। ঠিক আছে, এই ভিটামিন বি9 যেটা, এটাকে বলা হয় ফোলিক অ্যাসিড। ঠিক আছে, তো এই ফোলিক অ্যাসিড অ্যান্ড বি12, মানে ভিটামিন বি9 অ্যান্ড বি12, এদের দুজনেরই ডেফিসিয়েন্সির জন্য পার্নিসিয়াস অ্যানিমিয়াটা কিন্তু হয়। পার্নিসিয়াস অ্যানিমিয়া ছাড়াও আরেকটা অ্যানিমিয়াও হয়, যেটাকে বলা হয় মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। ঠিক আছে, তো এই মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, পার্নিসিয়াস অ্যানিমিয়া, এই দুটোই কিন্তু ফোলিক অ্যাসিডস অ্যান্ড সায়ানোকোবালামিন অর্থাৎ ভিটামিন বি9 এবং বি12 এর ডেফিসিয়েন্সির জন্য হয়ে থাকে। এবং অ্যানিমিয়া বলতে মূলত কি বোঝায়? ব্লাড যে আমাদের আরবিসি থাকে, আরবিসি যদি কোনোভাবে শর্টেজ হয়, আরবিসি ডেফিসিয়েন্সি হয়, বা আরবিসি যদি তার স্বাভাবিক কাজকর্ম করার ক্ষমতা হারায়, তখন যে সিচুয়েশনটা অ্যারাইজ করে আমরা তাকেই বলে থাকি অ্যানিমিয়া। ঠিক আছে, এবং সেই অ্যানিমিয়া কিন্তু এবং অ্যানিমিয়ার কিন্তু যদি তোমরা দেখো প্রায় 400টা ধরন আছে, 400 রকমের অ্যানিমিয়া আছে। তার মধ্যে পার্নিসিয়াস অ্যানিমিয়াটা অ্যান্ড মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয় এই দুটো ভিটামিনের, ভিটামিন বি9 অ্যান্ড বি12 এর ডেফিসিয়েন্সির জন্য। সিকেল সেল অ্যানিমিয়াটা এখান থেকে খুব ইম্পর্টেন্ট একটা অ্যানিমিয়া, এটা মনে রাখবে তোমরা। এটা উত্তর হবে না সিকেল সেল অ্যানিমিয়া, কিন্তু এটা কেন হয় এটা মনে রাখবে। যে কারণটাতে হয় সেটা হচ্ছে আমাদের একটা বিটা গ্লোবিউলিন মিউটেশন। ঠিক আছে, মেনলি এখান থেকে তোমাদের এত বিটা গ্লোবিউলিন মিউটেশন কি মিউটেশন মনে রাখতে হবে না, তোমাদের যেটা মনে রাখবে এটা হয় মিউটেশনের জন্য, অর্থাৎ পুরোপুরি জিনগত ত্রুটির কারণে সাধারণত সিকেল সেল অ্যানিমিয়াটা হয়। সিকেল সেল অ্যানিমিয়া হয় জিনগত ত্রুটি বা মিউটেশনের জন্য, যেখানে আমাদের অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যে আমাদের আরবিসির যে হিমোগ্লোবিন তৈরি হয়, সেই আরবিসির হিমোগ্লোবিনের একটা গ্লুটামিক অ্যাসিড, যে হিমোগ্লোবিনের ভিতরে যে অ্যামাইনো অ্যাসিডগুলো থাকে তার মধ্যে একটা গ্লুটামিক অ্যাসিড কনভার্ট করে যাচ্ছে ভ্যালিনে। তার ফলে কি হচ্ছে? তার ফলে এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে নর্মাল আরবিসি গুলো হচ্ছে রাউন্ড, মাঝখানটায় একটু চ্যাপ্টা মতো থাকে। তোমরা জানো আমাদের হিউম্যান আরবিসি যেটা হয় নিউক্লিয়াস থাকে না, তাই মাঝখানটা একটু চ্যাপ্টা মতো থাকে। সিকেল সেল অ্যানিমিয়ার যে হিমোগ্লোবিন গুলো সেগুলো এইরকম টাইপের কাস্তের মতো দেখতে হয়ে যায়। ঠিক আছে, ঠিক এইরকম কাস্তের মতো দেখতে হয়ে যায়। তার ফলে কি হচ্ছে? এদের স্বাভাবিক কাজ করার ক্ষমতাটা হারিয়ে যাচ্ছে, স্বাভাবিকভাবে এরা কাজ করতে পারছে না। ঠিক আছে, তো এই সিকেল সেল অ্যানিমিয়াটা কিন্তু পুরোপুরি জেনেটিক ডিসঅর্ডার, ইন জেনারেল কোনো রকম ট্রিটমেন্ট হবে না। ঠিক আছে, জেনেটিক ডিসঅর্ডারের জন্য এইটা আসছে। কিন্তু সিকেল সেল অ্যানিমিয়ার আরেকটি জিনিস যেটা মাথায় রাখবে, সিকেল সেল অ্যানিমিয়া যাদের থাকে তারা কিন্তু ম্যালেরিয়াতে এফেক্টেড হয় না। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের বলে রাখলাম, তোমরা অবশ্যই এখান থেকে নোট করে নিও এই কথাটা। সিকেল সেল অ্যানিমিয়া যাদের থাকে তারা ম্যালেরিয়াতে এফেক্টেড হয় না। ঠিক আছে, amounts of O2 normally carried by 100 ml of pure human blood is, তো এখানে চারটে অপশন 40, 10, 20, 30, তো এর মধ্যে এটাও সঠিক উত্তর হচ্ছে 20 ml। ঠিক আছে, আমাদের 100 ml পিওর হিউম্যান ব্লাডে 20 ml অক্সিজেন থাকে। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে এই হিসাবটা কত হয়ে যায়? CO2 এর ক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে তোমার, এটা এসে যাচ্ছে 4 ml। ঠিক আছে, আমাদের পিওর হিউম্যান ব্লাড 4 ml CO2 ক্যারি করে। এদের কোনটা কতটা কিভাবে ক্যারি হয় সেটাও একটু তোমাদের মনে রাখাটা খুব দরকার। যেমন অক্সিজেনের ক্ষেত্রে যদি আমরা দেখি, অক্সিজেন দুভাবে ক্যারি হয়। যতটা অক্সিজেন আমরা ইনহেল করছি তার মধ্যে 3% অক্সিজেন ক্যারিড আউট হচ্ছে বাই ইন ডিজলভড স্টেট।
ঠিক আছে, ওটা আমাদের যে প্লাজমা রয়েছে, যে রক্তরস রয়েছে, তার মধ্যে ডিজলভ হয়ে 3% যাচ্ছে। আর বাকি 97%, এই 97% অক্সিজেন কি হচ্ছে, হিমোগ্লোবিনের সাথে কম্বাইন করে যাচ্ছে, করে কি তৈরি করছে, করে ওরা তৈরি করছে অক্সি হিমোগ্লোবিন। ঠিক আছে, করে ওরা তৈরি করছে অক্সি হিমোগ্লোবিন। সো 97% অফ অক্সিজেন ক্যারিড আউট হচ্ছে বাই অক্সি হিমোগ্লোবিন, ঠিক আছে, ইন দ্য ফর্ম অফ অক্সি হিমোগ্লোবিন। সেই মাধ্যমে ওরা বাহিত হচ্ছে রক্তের মধ্যে দিয়ে। 3% অফ অক্সিজেন যেটা রক্ত রসে বা প্লাজমাতে দ্রবীভূত অবস্থায় বাহিত হচ্ছে। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে যে পোর্শনটা আছে, এটার 3 ভাবে কার্বন ডাইঅক্সাইড বাহিত হয়। ঠিক আছে, কিরকম, প্রথম যেটা, তার মধ্যে দেখা যাচ্ছে 7% মতো কার্বন ডাইঅক্সাইড যারা ডিজলভড হতে পারে। ঠিক আছে, যারা কি হচ্ছে 7% মতো কার্বন ডাইঅক্সাইড ডিজলভড হয়ে যাচ্ছে কোথায়, ব্লাড প্লাজমা, তার মাধ্যমে ওটা বাহিত হচ্ছে। 70% মতো কার্বন ডাইঅক্সাইড যে পোর্শনটা ক্যারি করা হচ্ছে কিসের মাধ্যমে, 70% মতো কার্বন ডাইঅক্সাইড ক্যারি হচ্ছে HCO3 ফর্মে, HCO3 আয়ন ফর্মে। ঠিক আছে, মানে কার্বনেট আয়ন ফর্মে এটা বাহিত হচ্ছে। আর বাকি 23% অফ কার্বন ডাইঅক্সাইড যেটা পরিবাহিত হচ্ছে কার মাধ্যমে, যেটা কার্বামিনো হিমোগ্লোবিন ফর্মে যাচ্ছে। ঠিক আছে, এটা কার্বামিনো হিমোগ্লোবিন ফর্মে যাচ্ছে, বাকি 23% কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, তো এই হিসাবটা মনে রাখবে, 7% ডিজলভ, 70% HCO3, মানে HCO3 মাইনাস বাইকার্বনেট আয়ন হিসেবে যা পরিবাহিত হচ্ছে, আর 23% হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন ফর্মে যাচ্ছে। অক্সিজেনের ক্ষেত্রে 3% ডিজলভ স্টেটে এবং 97% যাচ্ছে অক্সি হিমোগ্লোবিন ফর্মে। নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি, মাসেলস ফ্যাটিক ইজ ডিউ টু অ্যাকুমুলেশনস অফ, চারটে অপশনস, কার্বন ডাইঅক্সাইড, ক্রিয়েটিনিন, ল্যাকটোক অ্যাসিড, এটা ল্যাকটোক না, এটা হবে ল্যাকটিক অ্যাসিড হবে সঠিক উত্তরটা। তো ল্যাকটিক অ্যাসিড, ইথাইল অ্যালকোহল, তো এখানে হয়ে যাচ্ছে সঠিক উত্তর ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড জেনারেলি কি হয়, আমাদের মাসেলসের মধ্যে সাধারণত পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। যখন আমাদের মাসেলস এরোবিক রেসপিরেশন চালায়, সঠিক পরিমাণে অক্সিজেন পায়, তখন আমাদের মাসেলসের ভিতরে কি হচ্ছে, তখন আমাদের মাসেলসের ভিতরে আমাদের পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে। কিন্তু যখন মাসেলসের মধ্যে অক্সিজেন শর্টেজ হচ্ছে, আমরা এক্সেসিভ পরিশ্রম করছি, তখন কি হয়, মাসেলসে অক্সিজেন শর্টেজ হয়। সেই অক্সিজেন শর্টেজ হলে তখন মানে কেন হয়, তার কারণ আমাদের লাংস অভ্যস্ত নয়, আমাদের যে ধরো আমাদের রেগুলার অ্যাক্টিভিটির বাইরে গিয়ে আমরা পারফরমেন্স করছি কোনো দিন, কোনো একটা বিশেষ দিন হয়তো, তাহলে আমাদের লাংস রেগুলার অ্যাক্টিভিটির জন্য অক্সিজেন নিয়ে অভ্যস্ত, তার থেকে বেশি অক্সিজেনও নিতে পারবে না। কিন্তু মাসেলস তার থেকে বেশি কাজ করছে, রেগুলার যতটা কাজ করে। ঠিক আছে, তাহলে লাংস আর মাসেলসের মধ্যে অ্যাডজাস্টমেন্ট হবে না। তখন কি হবে, মাসেলস হেভি ওয়ার্কআউটের জন্য in the absence of oxygen, অক্সিজেন ছাড়াই ও শ্বাসকষ্ট চালাবে, যেটাকে বলা হবে anaerobic respirations, and at the results of anaerobic respiration মাসেল সেলের ভিতরে কি তৈরি হবে, ল্যাকটিক অ্যাসিডস। এবং এইটা যে পদ্ধতিতে হয় সেটাকে বলা হয় কোরিস সাইকেল, এটা মনে রেখে দেবে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কোরিস সাইকেল। এই যে ল্যাকটিক অ্যাসিড ফর্মেশনস হচ্ছে মাসেলস মানে ইন দ্য অ্যাবসেন্স অফ অক্সিজেন রেসপিরেশন চালিয়ে নিচ্ছে। এবং এখানে যেটা মনে রাখতে হবে, এই ল্যাকটিক অ্যাসিডটা হয় বলেই দেখবে তোমরা, যখনই আমরা একটু আমাদের রেগুলার হ্যাবিটের বাইরে গিয়ে আমরা ওয়ার্কআউট করি, তখন কিন্তু পরের দিনই বা একটু রেস্ট নেওয়ার পরে আমাদের মাসেলসে ব্যথা শুরু হয়ে যায়। ঠিক আছে, তার কারণটা হচ্ছে ডিউ টু দিস প্রেজেন্স অফ ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে আসি আমরা, ড্যাশ ইজ অ্যান অ্যান্টিভিটামিন অফ ফোলিক অ্যাসিড। ঠিক আছে, এর মধ্যে কোনটা ফোলিক অ্যাসিডের অ্যান্টিভিটামিন, এখানে হচ্ছে পাইরিথিয়ামিন। ঠিক আছে, পাইরিথিয়ামিন হচ্ছে ফোলিক অ্যাসিডের অ্যান্টিভিটামিন। অ্যান্টিভিটামিন বেসিক্যালি কি, এরা ভিটামিনের মতোই, বাট এরা কাউন্টার অ্যাক্ট করে ভিটামিনের ফাংশনটাকে। ঠিক আছে, মানে ভিটামিনের ফাংশনটা প্রপারলি হতে দেয় না আমাদের বডিতে। ঠিক আছে, তো এই জন্য এদেরকে বলা হয় অ্যান্টিভিটামিন। এরা এক ধরনের ওয়াইড রেঞ্জ কেমিক্যাল কম্পাউন্ডস দ্যাট কাউন্টারঅ্যাক্টস দ্য ফাংশনস অফ ভিটামিন ইন আওয়ার বডি ইজ নোন অ্যাজ অ্যান্টিভিটামিন। ঠিক আছে, তো আমাদের এইখানে পাইরিথিয়ামিন হচ্ছে অ্যান্টিভিটামিন। কার অ্যান্টিভিটামিন? অফ ফোলিক অ্যাসিড, দ্যাট মিনস ভিটামিন B9। ঠিক আছে, ভিটামিন B9 ফোলিক অ্যাসিড, তার অ্যান্টিভিটামিন হচ্ছে পাইরিথিয়ামিন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি আমরা। ক্লোভ ইজ অবটেন ফ্রম, ক্লোভ মানে তোমরা জানো লবঙ্গ, কোথা থেকে ওটা পাওয়া যায়? লবঙ্গ আসলে একটা গাছের ফ্লাওয়ার বাড বা ফুলের কুঁড়ি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে
ফ্লাওয়ার বার্ড, ঠিক আছে, আমরা মশলা হিসেবে ইউজ করি, বাট অ্যাকচুয়ালি ওটা খুব সুন্দর কিছু ফ্রেগ্রেন্স যুক্ত একটা ফ্লাওয়ার বার্ড, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনে আমরা আসি, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু ফ্রুট, নিচে এইগুলোর মধ্যে কোনটা সঠিক ফল নয়, ঠিক আছে, কোনটাকে ফল বলা চলে না, এর মধ্যে সঠিক ফল নয় হচ্ছে অ্যাপেলস, ঠিক আছে। অ্যাপেলস ইজ নট এ ট্রু ফ্রুটস, কেন? কারণ ট্রু ফ্রুট যদি হয় তাহলে ট্রু ফ্রুটস অলওয়েজ অরিজিনেট ফ্রম ওভারি, ঠিক আছে। প্ল্যান্টসের ফুলের মধ্যে যে গাইনিসিয়াম বা স্ত্রী স্তবক থাকে তার নিচে থাকে ওভারি, ওভারি অ্যাকচুয়ালি কনভার্ট হয় আফটার ফার্টিলাইজেশন, পলিনেশন ফার্টিলাইজেশনের পরে ওভারি কনভার্ট হয় হচ্ছে ট্রু ফ্রুটসে, ঠিক আছে। কিন্তু অ্যাপেলের ক্ষেত্রে কি হয়, অ্যাপেলের ক্ষেত্রে ওদের ওভারি না হয়, ওদের যে জিনিসটা ফ্রুটসে কনভার্ট হয় তার নাম হচ্ছে থ্যালামাস, ঠিক আছে। এই থ্যালামাস কনভার্ট হয় ওদের ফ্রুটসে। তো অ্যাপেলের যে পোর্শনটা আমরা খাই, যে ভোজ্য অংশটা আমরা খাই, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ওদের ম্যাচিওর্ড থ্যালামাস, ঠিক আছে, বা মডিফাইড থ্যালামাস। যেহেতু ওভারি থেকে ওটা অরিজিনেট করছে না, তাই অ্যাপেলকে আমরা ট্রু ফ্রুট বলতে পারি না, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, রাইজোম ইজ আ মডিফাইড স্টেম বিকজ ইট গ্রোজ ভার্টিক্যালি আপওয়ার্ড ইন দ্য সয়েল অ্যান্ড ইট হ্যাজ ফ্লেশি লিভস, যেটা কমপ্লিটলি ফলস, ঠিক আছে। রাইজোমে কোনো রকম কোনো ফ্লেশি লিভস থাকে না। ইট হ্যাজ নোডস অ্যান্ড ইট হ্যাজ আইস হুইচ বিয়ার্স জার্মিনেটিং বার্ডস, ঠিক, এই স্টেটমেন্টটা ঠিক। এর ভিতরে নোডস থাকে, এর ভিতরে আইস থাকে। আমি আসছি ডিটেলসে রাইজোম কোনটা কি তোমাদের বুঝিয়ে দেবো। বাকি অপশনসগুলো একটু দেখে নিই। ইটস স্টেম ইজ হাই কনডেন্সড অ্যান্ড ডিস্ক লাইক, না, এটাও ফলস, ডিস্ক লাইক স্টেম থাকেই না এখানে। ইট হ্যাজ নোডস, ইন্টারনোডস অ্যান্ড হ্যাজ ব্রাউন স্কেলি লিভস, ঠিক আছে। ব্রাউন স্কেলি নোডস, ইন্টারনোডস থাকে ঠিকই, ব্রাউন স্কেলি লিভসও থাকে, বাট এই দুটো অপশন ডিটাও কিন্তু কিছুটা ম্যাচ হচ্ছে, কিন্তু ডি আর বি এর মধ্যে বিটা বেশি কাছাকাছি যাচ্ছে, ঠিক আছে। কারণ জার্মিনেটিং বার্ড, স্কেলি লিভস আবার সব রাইজোমে থাকে না, ঠিক আছে। আদার ক্ষেত্রে, হলুদের ক্ষেত্রে যে রাইজোমটাতে দেখা যায় সেখানে স্কেলি লিভস থাকে, কিন্তু আবার বাঁশের যে বাম্বু ট্রিজের নিচেও কিন্তু রাইজোম থাকে, সেখানে দেখা যায় না। রাইজোম বেসিক্যালি কি, আমরা আদার যে পোর্শনটা খাই, ধরো জিঞ্জার, বাজার থেকে যে পোর্শনটা নিয়ে আসে ওটা হচ্ছে রাইজোম, ওটা এক ধরনের মডিফাইড স্টেম, রূপান্তরিত কাণ্ড। কি হয়, ওটা মাটির তলায় থাকে, মাটির তলায় ওটা গ্রো করে, ওর মাঝে কিছু কিছু বার্ড ফর্মেশন হয়, ঠিক আছে, যে বার্ডস গুলো থেকে আবার নতুন ট্রি অরিজিনেট করে। দেখবে আদা বা হলুদ যারা চাষ করে, ওই বার্ডস গুলো তারা আলাদা আলাদা কেটে কেটে বসিয়ে দেয়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমাদের এইটাই হচ্ছে, ঠিক আছে। নোডস, ইন্টারনোডস মানে যে জায়গাগুলো থেকে ধরো আদার যে গুড়িটা আমরা দেখেছি, যে পোর্শনটা আমরা খাই, ঠিক আছে, এরকম টাইপের তো হয়। তো এই যে পোর্শনটা যেখান থেকে এগুলো সব আলাদা আলাদা হয়ে যাচ্ছে, এখান থেকে আবার একটা আলাদা হচ্ছে, এই পোর্শনগুলোকে বলা হচ্ছে নোডস। তো এরকম নোডসও থাকে, আর সেখান থেকে আইজ, যেটাকে আমরা বলে থাকি বাংলায় বলি চোখ, ঠিক আছে। এবং ওই মানে ওই স্টেমগুলোরই, আলুর ক্ষেত্রে, আদার ক্ষেত্রে ওদের যে চোখ বেরোয়, যেখান থেকে নতুন গাছ তৈরি হচ্ছে, তো এখানে সেটার কথাই বলা হচ্ছে, আইজ হুইচ বিয়ার্স জার্মিনেটিং বার্ডস, ঠিক আছে, ওখান থেকে বার্ড জার্মিনেট করে। তাহলে অপশন বিটাই হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন আমরা আসি, মনোকটিলেডোনাস প্ল্যান্ট শো হুইচ অফ দ্য ফলোইং ফিচার্স, মনোকটিলেডোনাস প্ল্যান্টসে যে এই চারটের মধ্যে কোন ফিচার্সটা দেখতে পাওয়া যায়। মনোকটিলেডোনাস প্ল্যান্ট বলতে যাদের একবীজপত্রী বাংলায় বলা হয় সোজা কথায়, ঠিক আছে। ইংলিশে এদেরকে বলা হচ্ছে মনোকটিলেডোনাস। এর আরেকটা পার্ট আছে, মানে প্ল্যান্টসদের মধ্যে বেসিক্যালি এরা তো আমাদের অ্যাঞ্জিওস্পার্মের দুটো পার্ট, অ্যাঞ্জিওস্পার্ম মানে যেগুলো হচ্ছে গুপ্তবীজি উদ্ভিদ, তাদের যে তোমার দুটো পার্ট আছে, একটা হচ্ছে মনোকটিলেডোনাস আর একটা হচ্ছে ডাইকটিলেডোনাস। ডাইকটিলেডোনাস মানে যাদের দুটো বীজপত্র বা দুটো কটিলেডন রয়েছে, মনোকটিলেডোনাস মানে যাদের হচ্ছে একটাই বীজপত্র বা একটাই কটিলেডন রয়েছে। তো অপশনসগুলো দেখা যাক। লিভ শোজ রেটিকুলেট ভেনেশনস, একদমই নয়, এটা কমপ্লিটলি ডাইকটিলেডোনাসের স্ট্রাকচার, ঠিক আছে। রেটিকুলেট ভেনেশনস মানে এদের পাতাটা হয় হচ্ছে এইরকম টাইপের, তোমরা দেখবে এরকম জালের মতো পাতার ভিতরে যে শিরা উপশিরাগুলো রয়েছে সেগুলো এরকম জালের মতো ছড়ানো। অন্যদিকে মনোকটিলেডোনাস প্ল্যান্টসের ক্ষেত্রে ওদের শিরা উপশিরাগুলো এরকম ভাবে স্ট্রেট, মানে প্যারালাল একদম আছে, ঠিক আছে। তো তাহলে এইটা হচ্ছে না, ঠিক আছে। ট্যাপ রুট সিস্টেম এদের থাকে না, এদের সাধারণত হচ্ছে গুচ্ছ মূল থাকে এইরকম টাইপের, ঠিক আছে। সাধারণত মনোকটিলেডোনাস প্ল্যান্টসের রুটস যেটা, এটা যদি সয়েল হয়, এটা যদি ওদের উপরে স্টেম হয়, তলায় এরকম গুচ্ছাকারে থাকে, ঠিক আছে, ফাইব্রাস রুটস বলা যেতে পারে। সেখানে ট্যাপ রুট বলতে, ট্যাপ রুট হচ্ছে ডাইকটিলেডোনাসে দেখা যায়, যেখানে হচ্ছে উপরে যদি গাছটা এরকম হয়, নিচে এরকম রুটস থাকবে, সেখান থেকে এরকম ব্রাঞ্চ, রুটসের ব্রাঞ্চ রুট, ঠিক আছে,
এরকম একটা ওয়েল স্ট্রাকচার রুটস হবে, ঠিক আছে, এদের কিন্তু তা হয় না, তাহলে ট্যাপ রুট সিস্টেমটাও হচ্ছে না, ঠিক আছে। ফ্লাওয়ার্স আর ট্রাইমেরাস, ফ্লাওয়ার্স আর ট্রাইমেরাস বলতে কি বোঝানো হচ্ছে? ফ্লাওয়ার্স আর ট্রাইমেরাস বলতে এদের যে পেটালস অ্যান্ড সেপালস যেগুলো থাকে, অর্থাৎ ফুলের যে পাপড়ি এবং ফুলের যে বৃতি যে পোর্শনগুলো হয়, সেটা ট্রাইমেরাস বলতে তারা 3 বা 3-এর মাল্টিপলে থাকবে, মানে সেটা এই রকম টাইপের ফুলগুলো হবে, ঠিক আছে, এই রকম টাইপের ফুলগুলো হতে হবে, ঠিক আছে, উপর থেকে দেখলে। বা যদি 3টে না থাকে তাহলে 6টাও থাকতে পারে, ঠিক আছে, কিন্তু মোটামুটি 3-এর মাল্টিপলে থাকবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে, কারণ এইটা মনোকটিলিডোনাস প্ল্যান্টসের একটা ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। ডাইকটিলিডোনাস হলে ওটা হয়ে যেত পেন্টামেরাস। পেন্টামেরাস মানে যেখানে 5টা এরকম 5টা করে পেটালস থাকবে যাদের, ঠিক আছে, 5টা পেটালস থাকবে, বা এই পেটাল সেপালস একসাথে আর কি। এবং পেটাল সেপালস একসাথে মনে রাখবে, পেটাল সেপালস এই যে পোর্শনটাকে বলা হচ্ছে পেটালস প্লাস, এটা নোট করে নাও পারলে, সেপালস, এইটাকে একসাথে বলা হচ্ছে এটাকে পেরিয়ান্থ, ঠিক আছে। এখন এই যে পেরিয়ান্থ যেটা থাকবে, এটা যখন হচ্ছে 3-এর মাল্টিপলে থাকবে তখন সেটাকে বলা হচ্ছে ট্রাইমেরাস ফ্লাওয়ার, আর যখনই এটা 5-এর মাল্টিপলে থাকবে তখন সেটাকে বলা হচ্ছে পেন্টামেরাস ফ্লাওয়ার্স। এই ট্রাইমেরাসটা কাদের দেখা যায়? মনোকটসে দেখা যাবে, মনোকটিলিডোনাসে। পেন্টামেরাসটা দেখা যায় ডাইকটিলিডোনাসে। তাহলে এইটা অপশন ডিটাও হবে না, এখানে বলেছিল পেরেনিয়াল গ্রোথ, মানে এদের বহুবর্ষজীবী হয়, এরা সাধারণত 1 বর্ষজীবী বা দ্বিবর্ষজীবী হতে পারে, তার বেশি হবে না, ঠিক আছে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের ফ্লাওয়ার্স আর ট্রাইমেরাস। চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে, কি বলছে? ইন মোনোহাইব্রিড ক্রস Mendel, when a pure tall plants was crossed with the dwarf plants, all the F1 progeny were tall because of, তার কারণটা কি? যখন মেন্ডেল মোনোহাইব্রিড ক্রস করেছিল ক্যাপিটাল টি এর সাথে একটা মানে পিওর টল, মানে এটাকে পিওর বা হোমোজাইগাস টল বলা যায়, তার সাথে একটা হোমোজাইগাস ডোয়ার্ফের যখন ক্রসিং করানো হয়, তখন এখান থেকে এই পিওর যেটা আর কি হোমোজাইগাস থেকে আমরা দুটো গ্যামেট পাই, এবং দুটোতেই টলের জিন থাকে, ঠিক আছে, দুটোতেই টলের অ্যালিল থাকে। এবং হেটেরোজাইগাস যে হোমোজাইগাস ডোয়ার্ফ থেকেও আমরা কিন্তু এরকম দুটো ডোয়ার্ফের জিন পাই। এবার এদের যে কোনো কম্বিনেশনে তুমি অ্যাড করো না কেন, প্রথমত এদের দুজনের মধ্যে কোনো কম্বিনেশন আসবে না, কারণ এরা সেম প্ল্যান্টসের গ্যামেট, ঠিক আছে, এরাও সেম প্ল্যান্টসের গ্যামেট। তাহলে কেবলমাত্র এই প্ল্যান্টসের সাথে এই প্ল্যান্টসেরই গ্যামেটগুলোর মধ্যে ক্রসিং হবে, এবং প্রত্যেকটা রেজাল্ট কি আসবে? ক্যাপিটাল টি স্মল টি। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটো অ্যালিলই থাকছে, একটা হচ্ছে টলের জন্য যে অ্যালিলটা দরকার সেইটা, আর শর্টের জন্য বা ডোয়ার্ফের জন্য অ্যালিল দরকার সেটা। কিন্তু অ্যালিলের মধ্যে কোনটা প্রকাশ পায় সবসময়? যখনই দুটো ডিফারেন্ট অ্যালিল থাকে, মানে হেটেরোজাইগাস কন্ডিশন আসে, তখন কেবলমাত্র ডমিনেন্ট ক্যারেক্টারটা শো করে, ঠিক আছে। তো তাহলে এখানে যেটা বলছে যে F1 প্রজেনিতে, মানে ফার্স্ট জেনারেশন, যেটা ফার্স্ট প্রজেনিতে যারা আসবে তারা সবাই টল হবে। কেন হবে? তার কারণটা হচ্ছে ডমিনেন্স, বিকজ অফ দ্য ডমিনেন্স। এটা মেন্ডেলের একটা ল ছিল, ল অফ ডমিনেন্স, যে যখন হোমোজাইগাস কন্ডিশনে থাকবে তখন যেটা থাকবে সেটাই প্রকাশ পাবে। যদি দুটোই টল থাকে, দুটো অ্যালিলি যদি টল হয় তাহলে টল হবে, যদি দুটো অ্যালিলি যদি ডোয়ার্ফ হয় তো ডোয়ার্ফ হবে। এটা কখন হবে? হোমোজাইগাস। হেটেরোজাইগাস যখন হয়ে যাবে তখন কিন্তু যদি একটা টল এবং আরেকটা ডোয়ার্ফ থাকে তাহলে তার রেজাল্ট হয়ে যাবে কিন্তু টলটা। কেন? বিকজ টল ইজ দ্য ডমিনেন্ট ক্যারেক্টার। ফেনোটাইপিক রেশিও অফ মেন্ডেলিয়ান ডাইহাইব্রিড ক্রস, এটা মনে রাখবে। ফেনোটাইপিক রেশিও যেটা আসে ডাইহাইব্রিড ক্রসে, এটা এখন ডিটেলস আমরা বোঝাতে পারবো না, কারণ বোঝাতে গেলে তার জন্য একটা কমপ্লিটলি ডিফারেন্ট ক্লাস তোমাদের দিয়ে দিতে হবে। কিন্তু ফেনোটাইপিক রেশিও অফ মেন্ডেলিয়ান ডাইহাইব্রিড ক্রস এটা কত আসবে? 9:3:3:1, ঠিক আছে। এটার আমি আরো যেটা বলে দেবো, আরো 3টে ক্রস আছে সেটা বলে দেবো, 3টে রেশিও আছে সেটা তোমাদের একটু বলে দেবো। সেটা হচ্ছে ফেনোটাইপিক রেশিও অফ ডাইহাইব্রিড ক্রস যদি জানতে হয় সেটা এইটা হলো ফেনোটাইপিক রেশিও অফ মোনোহাইব্রিড ক্রস, ঠিক আছে। ডাইহাইব্রিড ক্রসে যদি এইটা হয় তাহলে মোনোহাইব্রিডে কত হবে? ফেনোটাইপ মোনোহাইব্রিড ক্রসে এটা হবে 3:1, ঠিক আছে। ফেনোটাইপিক মানে বহিরাকৃতির ভিত্তিতে, ঠিক আছে, বাহ্যিকভাবে ফেনোটাইপিক ক্রসের রেশিওটা মনে রেখে দেবে 9:3:3:1, মোনোহাইব্রিডে 3:1, ঠিক আছে। এইটা গেল। আর যদি আমরা ফেনোটাইপ না দেখে যদি জেনোটাইপ দেখি, অর্থাৎ জিনগতভাবে কিরকম রেশিও আসে, জিনগত রেশিওটা যেটা ডাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রে জেনোটাইপ যেটা হয়, জেনোটাইপ অফ ডাইহাইব্রিড ক্রসের জেনোটাইপ যে জিনিসটা আসবে, এটা 9:3:3:1টা এইটা হবে 1:2:2:2:4:1
1:2:1:2:1 ঠিক আছে। এটা মনে রাখার উপায় কি, এত বড় সংখ্যা মনে রাখবে কি করে, এইটা শুধু মনে রেখে দাও 9:3:3:1 9:3:3:1 দেখো এই প্রথম এই যে এই পোর্শনটুকু 1 2 2 4 এটা যোগ করলে টোটাল কত হচ্ছে 9, ঠিক আছে। 1 2 এটা কত হচ্ছে 3, আবার এই 1 2 এটা কত হচ্ছে 3 আর লাস্টে 1, ঠিক আছে। দেখো সেই আলটিমেটলি আমরা ফেনোটাইপিক রেশিওটাই পেয়ে গেলাম, ঠিক আছে। ফেনোটাইপিকটাই ইন ডিটেইলসে আমরা জেনোটাইপ ফর্মে আমরা জানতে পারছি, ঠিক আছে। সো 9:3:3:1 এটা হচ্ছে আমাদের ফেনোটাইপিক রেশিও, সেটাই স্প্লিট করে যাচ্ছে জেনোটাইপে 1:2:2:4 যেটা হয়ে যাচ্ছে 9, তারপরে 3 গুলো কি হচ্ছে 1:2 1:1, ঠিক আছে। আর জেনোটাইপ রেশিও ইন মোনোহাইব্রিড ক্রসে, মোনোহাইব্রিডে এই রেশিওটা হয়, জেনোটাইপ যেটা মোনোহাইব্রিডে আসে সেটা হচ্ছে 1:2:1, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের এইখানটা। এরপরে আমাদের নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি। ওয়ান টার্ন অফ ডিএনএ হেলিক্স মেজার্স, মানে ডিএনএ তোমরা জানো এরকম ভাবে কয়েল করে থাকে, এটা হচ্ছে ওয়াটসন অ্যান্ড ক্রিক মডেল, ঠিক আছে। এই মডেলটাকে বলা হয় ওয়াটসন অ্যান্ড ক্রিক মডেল, ঠিক আছে। ওয়াটসন ক্রিক মডেল বলা হয়, যেখানে এই যে বলা হচ্ছে এই যে ডিএনএ যখন টার্ন করছে এর মধ্যেখানে তো এরকম বেস পেয়ার থাকে অনেকগুলো, ঠিক আছে। ডিএনএ স্ট্রাকচারটা কিছুটা এরকম টাইপেরই হয়, এটাকে ডাবল হেলিক্স মডেল বলা হয়, ঠিক আছে। তো এই যে একটা কমপ্লিট টার্ন বলতে এইখান থেকে এই পর্যন্ত এই পোর্শনটুকুকে বলা হচ্ছে, এই একটা কমপ্লিট টার্ন যেটা, সে একটা কমপ্লিট টার্নে এর লেন্থটা কতটা থাকে, এই লেন্থটা হয় 34 অ্যামস্ট্রং, ঠিক আছে। এটা হবে 34 অ্যামস্ট্রং, তাহলে অপশন এ হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এবং এই প্রত্যেকটা টার্নে এখানে দেখবে এইগুলো, এই যে প্রত্যেকটা দাগ দিয়ে যেগুলো বোঝাচ্ছে এটা হচ্ছে নিউক্লিওটাইড বেস পেয়ার, ঠিক আছে। এটাকে কি বলা হচ্ছে, এটা হচ্ছে নিউক্লিওটাইড বেস পেয়ার, এবং এর মধ্যে এই একটা কমপ্লিট টার্নে টোটাল 10টা নিউক্লিওটাইড বেস পেয়ার থাকে, ঠিক আছে। 10টা নিউক্লিওটাইড বেস পেয়ার থাকে, তাহলে 34 অ্যামস্ট্রং বা 34 অ্যামস্ট্রং লেন্থের মধ্যে যদি 10টা নিউক্লিওটাইড বেস পেয়ার থাকে, প্রত্যেকটা নিউক্লিওটাইড বেস পেয়ারের মধ্যে ডিসটেন্স কতটা হবে, তাহলে সেটা হয়ে যাবে 34/10, দ্যাট মিনস 3.4 অ্যামস্ট্রং। এটাও মনে রেখে দেবে যে প্রত্যেকটা এই যে 3.4 অ্যামস্ট্রং আমরা যেটা দিয়েছি এটা হচ্ছে ডিসটেন্স বিটুইন টু অ্যাডজাসেন্ট নিউক্লিওটাইড বেস পেয়ার, ঠিক আছে। সেটা কত এসে যাচ্ছে 34 অ্যামস্ট্রং, কিন্তু যখন দুটো ডিএনএ হেলিক্সের একটা কমপ্লিট টার্নে যখন বলবো সেটা সবসময় 34 অ্যামস্ট্রং আসে। Which of the following is a rich source of amylase, ঠিক আছে। তো এর মধ্যে অ্যামাইলেজ হচ্ছে একটা কি এনজাইম, ঠিক আছে। অ্যামাইলেজ এনজাইম যেটা সাবস্ট্রেট হচ্ছে কি কার্বোহাইড্রেট, ঠিক আছে। কার্বোহাইড্রেট হচ্ছে এর সাবস্ট্রেট, মানে কার্বোহাইড্রেটের উপরে এই এনজাইমটা কাজ করে। এটা কোথা থেকে পাওয়া যায়, এটা পাওয়া যায় হচ্ছে প্যানক্রিয়াস থেকে, ঠিক আছে। সো রিচ সোর্স অফ অ্যামাইলেজ ইজ প্যানক্রিয়াস। এখানে যেগুলো রয়েছে বাকিগুলো কোনোটাই হবে না। প্যানক্রিয়াস ছাড়া মনে রাখবে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যেও কিন্তু অ্যামাইলেজ পাওয়া যায় যথেষ্ট পরিমাণে, যেটাকে বলা হয় স্যালাইভারি অ্যামাইলেজ বা টায়ালিন, ঠিক আছে। চলে যাই নেক্সট কোয়েশ্চেনে। ফার্মেন্টেশন এবিলিটি অফ ইস্ট ইজ ডিউ টু, ফার্মেন্টেশন এবিলিটির মধ্যে এখানে ইস্টের কোন এনজাইমটাকে হেল্প করে ফার্মেন্টেশনে, তো এখানে অ্যামাইলেজ হবে না, ঠিক আছে। অ্যামাইলেজ এনজাইমটা ইস্টের ফার্মেন্টেশনে হেল্প করে না। জাইমেজও হবে না, ইনভার্টেজও হবে না, সঠিক উত্তর হয়ে যাবে আমাদের গ্যালাক্টেজ, ঠিক আছে। গ্যালাক্টেজ এনজাইম বেসিক্যালি গ্যালাক্টোজের উপর কাজ করে, ঠিক আছে। গ্যালাক্টোজ নামে যে মনোস্যাকারাইডস থাকে তাকে ডাইজেশনে হেল্প করে এবং তাকে অ্যানারোবিক্যালি ডাইজেস্ট করতে হেল্প করে পুরোপুরি, ঠিক আছে। তো তাহলে ফার্মেন্টেশন ইজ বেসিক্যালি একটা টাইপ অফ অ্যানারোবিক রেসপিরেশন, যেখানে অ্যাট দ্য এন্ড ইস্টের বডিতে বিশেষ করে যে অ্যানারোবিক রেসপিরেশন হয় সেখানে অ্যাট দ্য এন্ড তৈরি হচ্ছে গ্লুকোজ, ঠিক আছে। সরি, ইথাইল অ্যালকোহল তৈরি হচ্ছে, ঠিক আছে। গ্লুকোজের ফার্মেন্টেশন হয়, ওই ইথাইল অ্যালকোহল তৈরি হয়, এবং এখানে গ্যালাক্টোজ এনজাইমের কিন্তু ইম্পর্টেন্ট রোল রয়েছে। পরের কোয়েশ্চনে চলে যাই। প্রোটিনস আর ডিটেক্টেড বাই, কোন টেস্টটা দিয়ে এখানে প্রোটিন ডিটেক্ট করা হয়, তো এখানে সঠিক উত্তর হচ্ছে বাইউরেট টেস্ট, ঠিক আছে, যেটা প্রোটিন ডিটেক্ট করার জন্য করা হয়। মলিস টেস্ট যেটা থাকে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট ডিটেক্ট করার জন্য, কার্বোহাইড্রেট ডিটেক্ট করার জন্য মলিস টেস্ট ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপরে এখানে আমাদের যে ডিএনপি টেস্ট আছে, এই ডিএনপি টেস্টটা হয়, এটাও কিন্তু হয় মূলত আমাদের কিটোন আর অ্যালডিহাইড,
কিটোন আর অ্যালডিহাইড, এই দুটো জিনিস আমরা টেস্ট করতে থাকি মানে টেস্ট করতে পারি আমরা ডিএনপি টেস্ট দিয়ে, ঠিক আছে। আর বেনেডিক্ট টেস্ট, যেটা বেনেডিক্ট টেস্টটা হচ্ছে কিসের জন্য, এটা হচ্ছে রিডিউসিং সুগার, ঠিক আছে। রিডিউসিং সুগার বা বিজারক শর্করা, তার কনফার্মেশন টেস্ট হিসেবে বেনেডিক্ট টেস্ট ইউজ করা হয়, ঠিক আছে। তো আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিন্তু তাহলে কোনটা, আমাদের এই যে টেস্টটা প্রোটিন ডিটেক্ট করা হচ্ছে কোন টেস্ট দিয়ে, বায়োরেট টেস্ট দিয়ে, ঠিক আছে, এটা মনে রেখে দেবে। এছাড়া কার্বোহাইড্রেট কনফার্মেশন করার আরেকটা টেস্ট আছে যেটাকে বলা হয় আয়োডিন টেস্ট, যেটা কোনো বিশেষ করে ওখানে স্টার্চ আমরা ডিটেক্ট করতে পারি খুব ভালো করে। স্টার্চের মধ্যে যদি একটু আয়োডিন ফেলে দেওয়া হয় সামান্য পরিমাণে, দেখা যায় পুরো সলিউশনটার কালারটা ডার্ক ব্লু হয়ে গেছে। এটাতে আমরা বুঝতে পারি যে ওই সাবস্টেন্সের মধ্যে স্টার্চ রয়েছে। তো সেই স্টার্চ আমরা টেস্ট করতে পারি আমরা আয়োডিন টেস্ট দিয়ে। আর এখানে সবকটাই হলো, ফ্যাটটা বাকি থেকে যাবে কেন, তাহলে ফ্যাটের যে টেস্ট যেটা হয় সেটা হচ্ছে ট্রান্সলিউসেন্ট স্পট টেস্ট। ট্রান্সলিউসেন্ট স্পট টেস্ট, ঠিক আছে। ট্রান্সলুসেন্ট স্পট কি, মানে ধরো একটা পেপার, সেই পেপারটার এমনি ধরো ওটা মানে নন ট্রান্সপারেন্ট একটা পেপার রয়েছে, তার উপর যদি আমরা কয়েক ফোঁটা তেল ফেলেছি দেখবো ওটা কিন্তু তখন একটা ট্রান্সপারেন্সি চলে আসে, একটা ট্রান্সলুসেন্ট টেক্সচার চলে আসে, ঠিক আছে। পেপার যদি পেপারের মধ্যে আমরা একটু তেল দিয়ে দিতে পারি, তো ওই টেস্টটা দেখি কিন্তু আমরা যে কোনো একটা সাবস্টেন্স ফ্যাট কিনা সেটা আমরা কনফার্ম করতে পারি, ঠিক আছে। এই আচ্ছা, ডিএনপির পুরো নামটা মনে রাখবে, ডাই নাইট্রো ফিনাইল হাইড্রোজেন। ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, এটা হচ্ছে আমাদের ডিএনপি টেস্টে বা ডিএনপির পুরো কথা হচ্ছে এটা, ঠিক আছে। নাম্বার 20, হুইচ অফ দ্য ফলোইং অ্যানিমেল ইজ নোন অ্যাজ লিভিং ফসিলস, এর মধ্যে কোনটাকে লিভিং ফসিলস বলা হয়? তো সঠিক উত্তর হচ্ছে এখানে আমাদের একদম ফার্স্ট অপশন পেরিপ্যাটাস, ঠিক আছে। পেরিপ্যাটাস অ্যাকচুয়ালি লিভিং ফসিলস কাকে বলা হয় না, যে সকল অর্গানিজমসগুলো অনেক বছর আগে এক্সিস্ট করতো, তাদের সমসাময়িক যে সকল অ্যানিমেলস বলো প্ল্যান্টস বলো যারা লিভিং অর্গানিজমস ছিল, তারা হয়তো পুরোপুরি এক্সটিংক্ট করে গেছে, কিন্তু এই যে অর্গানিজমসগুলো এরা এক্সটিংক্ট তো করেইনি, এরা সম্পূর্ণভাবে অবিকৃত আছে তখন থেকে আজ পর্যন্ত। তার মধ্যে পেরিপ্যাটাস একটা, ঠিক আছে। পেরিপ্যাটাস ছাড়াও সিলাকান্থ বলে এক ধরনের আছে, লিমুলাস যেটাকে রাজকাংড়া বলা হয়, লিমুলাসও কিন্তু লিভিং ফসিলসের মধ্যে আসছে, ঠিক আছে। তো তাহলে লিভিং ফসিলস কোনটা হচ্ছে, পেরিপ্যাটাস। পেরিপ্যাটাস কিন্তু আবার আরেকটা পয়েন্ট মনে রাখবে, দিস ইজ আ কানেক্টিং লিঙ্ক This is a connecting link between Annelida and Arthropoda. ঠিক আছে, অ্যানেলিডা অ্যান্ড আর্থ্রোপোডার মধ্যে পেরিপ্যাটাস কিন্তু একটা কানেক্টিং লিঙ্কেরও কাজ করে, ঠিক আছে। মানে পেরিপ্যাটাসের মধ্যে অ্যানেলিডা এবং আর্থ্রোপোডা দুটোরই ক্যারেক্টারিস্টিক্সের একটা মেলবন্ধন দেখা যায়। তো যারা প্যালিওন্টোলজিস্ট তারা মনে করেন যে এই কানেক্টিং লিঙ্ক যারা, তারা হচ্ছে দুটো ডিফারেন্ট ফাইলাম বা দুটো ডিফারেন্ট গ্রুপসের মধ্যে দুটোরই ক্যারেক্টার যেহেতু শো করে, তার মানে একটা গ্রুপ থেকে আরেকটা গ্রুপে যখন ইভলিউশন হচ্ছে তার মধ্যেখানে এদের সৃষ্টি হয়েছে, ঠিক আছে। সেই জন্য ইভলিউশনারি পয়েন্ট অফ দিক থেকে দেখতে গেলে, প্যালিওন্টোলজিক্যালি পয়েন্ট অফ দিক থেকে দেখতে গেলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পেরিপ্যাটাস বা এই ধরনের কানেক্টিং লিঙ্কটা। এলাইজা টেস্ট, এলাইজার পুরো নামটা মনে রাখবে, এটা আসতে পারে খুব ফুল ফর্ম হিসাবে এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে, ঠিক আছে। এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে, ঠিক আছে। এইটা হচ্ছে এলাইজার ফুল ফর্ম। এলাইজা টেস্ট মূলত এটা এক ধরনের অ্যান্টিবডি টেস্ট এবং এটা কার ক্ষেত্রে ইউজ করা হয়, এটা এইডস অ্যান্টিবডি ডিটেক্ট করার জন্য এলাইজা টেস্টটাকে ইউজ করা হয়, ঠিক আছে। চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেনে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ইউনিট অফ ডিস্টেন্স, এর মধ্যে কোনটা ডিস্টেন্সের ইউনিট নয়? লাইট ইয়ার এটা তো ডিস্টেন্সের ইউনিট, তাহলে এটা হবে না। পারসেক এটাও ডিস্টেন্সের ইউনিট, তাহলে এটাও হচ্ছে না। ফারলং এটাও ডিস্টেন্সের ইউনিট, তাহলে এটাও হচ্ছে না। তাহলে সঠিক উত্তর কোনটা হচ্ছে জিফি। জিফি হচ্ছে কার ইউনিট? জিফি হচ্ছে টাইমের ইউনিট, খুব শর্ট
একটা টাইম মেজার করতে গেলে আমরা জিফি এটা ইউজ করে থাকি, ঠিক আছে। এবং জিফিতে কি হচ্ছে, জিফি হচ্ছে বেসিক্যালি লাইট ওয়ান সেন্টিমিটার ট্রাভেল করতে যে টাইমটা নিচ্ছে সেটাকে আমরা বলে থাকছি জিফি, ঠিক আছে। তো 1 সেন্টিমিটার ডিস্টেন্স ট্রাভেল করতে লাইট যে টাইমটা নিচ্ছে তাকে আমরা কি বলছি, তাকে আমরা বলছি জিফি, ঠিক আছে। চলে আসছে আমরা নেক্সট কোয়েশ্চেনে, নাম্বার 22। ডায়ালটোমিটার ইজ ইউজড ফর দ্য মেজারমেন্ট অফ, কোন জিনিসটা মেজার করার জন্য ডায়ালটোমিটার ইউজ করা হয়? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি যেটা রয়েছে, ডাইমেনশনাল চেঞ্জ ইন মেটেরিয়াল, ঠিক আছে। বেসিক্যালি ডাইমেনশনাল চেঞ্জের যদি আমরা তার আউটপুটটা দেখি সেটা অ্যাকচুয়ালি থার্মাল চেঞ্জেসই আমরা দেখতে পাবো। মূলত ডেনসিটির এদিক ওদিক হলে তখন ডাইমেনশনাল চেঞ্জ হয়, একটা অবজেক্টের ভিতরে তার যে পার্টিকেলসগুলো রয়েছে তাদের যে ডাইমেনশনাল চেঞ্জ, ডেনসিটি চেঞ্জ, সেইগুলোর এফেক্ট পড়ে হচ্ছে থার্মাল এনার্জি চেঞ্জের হিসাবে। কিন্তু ওই ডাইমেনশনাল চেঞ্জ কতটা হচ্ছে সেইটা আমরা ডায়ালটোমিটার যন্ত্রের সাহায্যে দেখে থাকি, ঠিক আছে। সো ডায়ালটোমিটার কি জন্য ইউজ করা হয়? টু ডিটারমাইন দ্য ডাইমেনশনাল চেঞ্জ ইন মেটেরিয়াল। নেক্সট কোয়েশ্চেন, পিওর ওয়াটার ফ্রিজ অ্যাট ড্যাশ টেম্পারেচার, বিশুদ্ধ জল কোন টেম্পারেচারে ফ্রিজ হয়? ঠিক আছে, বেশিরভাগ সবাই 0 ডিগ্রি দেখে এটাই মারতে যাবে, কিন্তু খেয়াল করে এখানে 0 ডিগ্রি ফারেনহাইট বলে দিয়েছে। 0 ডিগ্রি সেলসিয়াস যদি হতো, জলের ফ্রিজিং পয়েন্ট যদি বলতো 0 ডিগ্রি সেলসিয়াস, তখন এটা রাইট হতো, ঠিক আছে। তাহলে এখানে স্কেলটা চেঞ্জ করে দিয়েছে, স্কেলটা প্রত্যেকটা ফারেনহাইট রয়েছে। ফারেনহাইটে জল বরফে পরিণত হয় হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, এটা মনে রাখবে। সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াস, তো সেটাই ফারেনহাইট স্কেলে হয়ে যাচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। আর কেলভিন স্কেলে ওই ভ্যালুটা কত হয়ে যাচ্ছে? 273 কেলভিন, ঠিক আছে। ওটা হয়ে যাচ্ছে 273 কেলভিন। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস 32 ডিগ্রি ফারেনহাইট 273 কেলভিন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা আসছি হাইড্রোলিক প্রেস। বেসড অন হাইড্রোলিক প্রেস কোন প্রিন্সিপালের উপর বেস করে করা হয়েছে? হাইড্রোলিক প্রেস ইজ বেসড, হাইড্রোলিক প্রেস তোমরা জানো সাধারণত আমাদের বিভিন্ন যন্ত্রপাতি মানে বিভিন্ন ওই মেট্রো রেলের দরজা থেকে শুরু করে আরো অনেক কিছুতে হাইড্রোলিক প্রেস ইউজ করা হয়, যেখানে একটা ধরো এরকম আমাদের পাইপ রয়েছে আর একটা এরকম বড় পাইপ রয়েছে এবং দুটো কানেক্টেড। তো এই পাইপের উপর যদি একটা পিস্টন থাকে এরকম, ঠিক আছে, আর এই পাইপেরও যদি ওপরে একটা পিস্টন থাকে এইরকম, তাহলে বলা হচ্ছে যে এই পাইপের উপর আমি যদি প্রেসার দিই এই দিকটাও এদিকে ঠিক ততটাই উঠবে, যদি এর ভিতরে কোনো একটা ফ্লুইড ফিল্ড হয়ে থাকে, ঠিক আছে। যদি এর ভিতরে কোনো ফ্লুইড ফিল্ড থাকে তখন আমরা কি করতে পারি, এই দিক থেকে চাপ দিয়ে এদিকে এটাকে এই দিক থেকে যদি প্রেসার ক্রিয়েট করি তাহলে এটার আপওয়ার্ড একটা মুভমেন্ট দেখা যাবে। এটাই হচ্ছে হাইড্রোলিক প্রেসের মেইন কার্যনীতি। এবং এটা কার থিওরেম দিয়ে হয়? এটা হচ্ছে পাস্কালের ল দিয়ে হয়, ঠিক আছে। পাস্কালের ল কি বলেছিল, যে কোনো একটা ক্লোজড কোন একটা সিস্টেমের মধ্যে কোনো একটা লিকুইড আছে, তার একটা দিকে আমি যতটা প্রেসার দেবো সেই সেম প্রেসার সব দিকে ইকুয়ালি এক্সার্টেড হবে, ঠিক আছে। তো তাহলে এখানে আমাদের আসছে কোনটা? অপশন বি, পাস্কালস ল, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনে আসি, দ্য ফ্রিজিং চেস্ট ইন রেফ্রিজারেশন ইজ কেপ্ট নিয়ার দ্য টপ বিকজ, তার মানে এই যে আমাদের যে তোমরা জানো ডিপ ফ্রিজ যেটা থাকে একটা ফ্রিজের মধ্যে সেটা সবসময় ফ্রিজের উপরের দিকে থাকে। এবং শুধু ডিপ ফ্রিজ না, ডিপ ফ্রিজের সাথে যে ফ্রিজিং চেস্ট যেটা পোর্শনটা থাকে সেটা উপরের দিকে থাকে। কেন থাকে? যাতে ওপরের যে বাতাসটা রয়েছে সেটা ঠান্ডা হয়ে ভারী হয়ে নিচে নেমে আসে এবং নিচের গরম বাতাসটা হালকা হয়ে ওপরে গিয়ে আবার ঠান্ডা হয়ে নিচে নেমে আসতে পারে। তার ফলে একটা ঠান্ডা হাওয়ার পরিচালন স্রোত বা কনভেকশন একটা যে কারেন্ট সেইটা ফ্রিজের মধ্যে কাজ করে এবং পুরো ফ্রিজটা তার ফলে ঠান্ডা থাকবে, ঠিক আছে। তো তাহলে এখানে কোন অপশনটা হবে? এখানে যে অপশনটা হবে কনভেকশন কারেন্টস আর সেটআপ, ঠিক আছে, যাতে কনভেকশন কারেন্ট বা পরিচালন স্রোতটা এখানে তৈরি করা যায়, নিচের গরম বাতাসটা ক্রমশ উপরে গিয়ে ঠান্ডা হয়ে নেমে এসে পুরো ফ্রিজের ভিতরে সিস্টেমটাকে একই রকম ঠান্ডা রাখে। যদি এটা আজকে নিচে থাকতো, যদি ইনকেস বলছি ফ্রিজিং ক্রেসটা যদি নিচে থাকতো তাহলে কি হতো? তাহলে ওপরের যে বাতাসটা সেই বাতাসটা গরম থাকতো, নিচে এইটা সংলগ্ন বাতাসটা ঠান্ডা থাকতো। ঠান্ডা বাতাস সবসময় ভারী হয়, তো ঠান্ডা বাতাস নিচে থাকতো, তাহলে নিচ থেকে ঠান্ডা বাতাসটা আর উপরে উঠতে পারতো না, ফলে উপরটা গরম নিচেটা ঠান্ডা থেকে যেত ফ্রিজের মধ্যে। দ্যাট ইজ নট অ্যান আইডিয়াল কন্ডিশনস। তাহলে সেই কারণে উপরে রাখা হলে কি হচ্ছে, উপরের বাতাসটা ভারী হয়ে যাচ্ছে, হয়ে ওটা নিচে নেমে আসছে, নিচের বাতাসটা যে ঠান্ডা বাতাসটা সেটা এবার উপরে উঠে যাচ্ছে, গিয়ে ও আবার ঠান্ডা হয়ে নিচে নেমে আসবে। তো আমাদের আজকের এই 25টা সেট কমপ্লিট হলো। নেক্সট ক্লাসে আমরা আরো 25টা এরকম সেট তোমাদের জন্য নিয়ে আসবো। তোমরা কিন্তু সঙ্গে থেকো এবং সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলটা অবশ্যই। থ্যাংক ইউ।